রাজপথে বিশৃঙ্খলা রুখে দিতে হবে আহ্বান প্রধানমন্ত্রীর। কাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কার্যকর হচ্ছে এআই প্রযুক্তির অটো জরিমানা। হঠাৎ করে আকাশ ছোঁয়া চিনিগুড়া চালের দাম 1 মাসে কেজিতে বেড়েছে 70 টাকা। আমদানির ফলে কমছে কাঁচামরিচের দাম, জনমনের স্বস্তি। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে স্বাগত জানাচ্ছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর। কয়েকটি রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করছে অভিযোগ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উন্নয়ন বাধাগ্রস্ত এবং রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গিয়াসউদ্দিন মামুনের তোলা ছবিতে কিশোরগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। প্রধানমন্ত্রী আগমনকে কেন্দ্র করে হাওরবাসীর মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা। রোববার সকালে সড়কপথে ঢাকা থেকে রওনা করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌঁছান বেলা 11:30টার দিকে। পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মৎস্য অবমুক্ত করার অনুষ্ঠান। জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে প্রধানমন্ত্রী ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। এই সময় নদের দুই পাড়ের মানুষের উচ্ছ্বাস। মাছের পোনা অবমুক্ত করছেন। শুভেচ্ছা বিনিময় করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে চান তিনি। বিএনপির রাজনীতিটাই হচ্ছে এমন একটি রাজনীতি, যেই রাজনীতির বাস্তবায়ন করলে পরে দেশের মানুষ উপকৃত হবে, গ্রামের মানুষ উপকৃত হবে। এই রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আগের স্বৈরাচার সরকারের আমলে সৃষ্টি জানিয়ে তা সমাধানে সরকারের পরিকল্পনা আবারও উল্লেখ করেন। ঢাকা সহ বাংলাদেশের সকল মানুষ, সকল জেলা উপজেলার বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। জনগণের উন্নয়নে কোনো রাজনৈতিক দল যাতে বাধা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রী তারেক রহমানের। যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। এরপর তিনি কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন। দুপুরে আর্টসমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন করেন এবং মৎস্যক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার তুলে দেন। নদী হাওর মাছে ভরা কিশোরগঞ্জের মানুষের দাবি আঞ্চলিক সড়কটির 4 লেনে উন্নীতকরণ, সেই সঙ্গে ভৈরব থেকে কিশোরগঞ্জ পর্যন্ত রেল লাইনের যাতে 2 লেনে উন্নীতকরণ করা হয়। পাশাপাশি তাদের দাবি ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত একটি আধুনিক এবং দ্রুতগতির ট্রেন সার্ভিস। সেই সঙ্গে তারা দাবি জানাচ্ছেন যাতে এই হাওর অঞ্চলে শিল্প কলকারখানা নতুন স্থাপন করা হয়, যার মাধ্যমে এই এলাকার বেকার সমস্যার সমাধান করা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান এই এলাকার সমস্যার সমাধানে ধারাবাহিকভাবে পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে বললেন, শুধু একটি এলাকা নয়, পুরো দেশের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, কিশোরগঞ্জ। আগামীকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কার্যকর হচ্ছে আধুনিক এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। তবে এই উদ্যোগ কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ওভার স্পিড, অবৈধ পার্কিং, উল্টো পথে যানবাহন চালনা সহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা সড়ক মহাসড়কে নিয়মিত। তবে মঙ্গলবার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আর এসব চলবে না। চালু হচ্ছে এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। তবে স্বয়ংক্রিয় এ ব্যবস্থার সফলতা শুধু ক্যামেরা স্থাপনের উপর নির্ভর করছে না। ড্রাইভাররা দেখা গেছে একদম বেপরোয়া গতিতে গাড়ি চালায়, ঠিক আছে। যদি এই ক্যামেরা চালু থাকে, বেপরোয়া গতি তার গাড়িও চালানো যাইব না। গতি 90-এর উপরে থাকে, তখন যাত্রীর সমস্যা, আমাদের ব্রেক কন্ট্রোল করতে অনেক সমস্যা হয়। সড়ক দুর্ঘটনাতে আমরা মুক্ত পাবো, আমরা ড্রাইভাররাও হেফাজতে থাকবো, যাত্রীরাও হেফাজতে থাকবে। এবং এটা চালু হওয়া দরকার। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে
এটার অপকারের চেয়ে উপকারী মানুষ বেশি পাইতেছে দেখতে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দাউদকান্দি, গৌরীপুর ও চান্দিনা সহ বিভিন্ন এলাকায় যানজটের অন্যতম কারণ অবৈধ পার্কিং ও যত্রতত্র গাড়ি থামানো। এআই নজরদারি কার্যকর হলে এসব অনিয়ম নিয়ন্ত্রণের পাশাপাশি মহাসড়কে শৃঙ্খলা ফিরতে পারে। ছোট গাড়ি না চলতে পারে এই মহাসড়কে, তারপর ওভার স্পিডে যাতে কেউ গাড়ি না চালাতে পারে, কাগজপত্রবিহীন যেসব গাড়িগুলো আছে, ভেহিকেলগুলো আছে, এগুলো যাতে এই মহাসড়কে না চলতে পারে। অন্যদিকে ফেনীর মহাসড়ক অংশে খানাখন্দ ও দুর্ঘটনাপ্রবণ এলাকাও রয়েছে। সড়কের বাস্তব পরিস্থিতি বিবেচনা না করে শুধু আইন ভঙ্গের জন্য জরিমানা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। যে রোডের পাশে যে পার্কিংটা, এই পার্কিংটা যদি বন্ধ করতে পারে তাহলে আরও একটু উন্নত হয়। যে এআই সিস্টেম চালু হলে আমি মনে করি বাংলাদেশের জন্য বা বিভিন্ন জায়গার জন্য রোডের জন্য বা সাধারণ মানুষের চলাফেরার জন্য নিয়ন্ত্রণ থাকবে। প্রযুক্তির মাধ্যমে আইন ভঙ্গ শনাক্ত করা সম্ভব হলেও এর কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজন নির্ভুল প্রযুক্তি, হালনাগাদ তথ্য ভাণ্ডার এবং জবাবদিহিমূলক ব্যবস্থাপনা। এসব নিশ্চিত করা গেলে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বাড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এআই অটো ফাইন সিস্টেম। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। হঠাৎ করে আকাশ ছোঁয়া পোলাওয়ের চিনি গুঁড়া চালের দাম মাত্র 1 মাসের মধ্যে কেজিতে বেড়েছে 70 থেকে 80 টাকা। 120 থেকে 140 টাকার চাল এখন বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকায়। প্যাকেট করা চালের দাম আরও বেশি। কম সরবরাহ, রপ্তানি বৃদ্ধি এবং কর্পোরেট সিন্ডিকেটকে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ী মহল। দেশের বিভিন্ন বাজার ঘুরে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। পোলাও, বিরিয়ানি, ফিরনি পায়েস রান্না কিংবা উৎসব অনুষ্ঠানে সবচেয়ে জনপ্রিয় ও প্রচলিত সুগন্ধি চিনিগুড়া চাল হঠাৎ করেই অস্বাভাবিক বেড়েছে তার দাম। চিনিগুড়া চালের জন্য বিখ্যাত জেলা দিনাজপুরেই কেজিতে দাম বেড়েছে 70 থেকে 80 টাকা। জেলার বাহাদুর বাজার, রেল বাজার ও চকবাজার সহ প্রধান বাজারগুলো ঘুরে দেখা গেছে 1 মাস আগেও যে চাল বিক্রি হতো 120 থেকে 130 টাকা কেজি দরে, এখন তা বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকায়। ব্যবসায়ীরা বলছেন চিনিগুড়া চালের দাম বাড়ার অন্যতম কারণ অতিরিক্ত রপ্তানি। পাশাপাশি বড় ব্যবসায়ীদের মজুত ও সিন্ডিকেটের বিরুদ্ধেও রয়েছে তাদের অভিযোগের আঙুল। আমাদের দেশে কিছু কিছু বড় বড় কোম্পানিগুলো আছে, এরা কিনে কিছু মজুত করতেছে। এটা সিন্ডিকেট যে ব্যাপারই ব্যবস্থা করে নিচ্ছি, কোনো জবাবদিহিতা নাই। জবাবদিহিতা হইলেই সবকিছু সমাধান হয়। যদি সরকার মনে করে এই চালের দামটাকে সহনীয় করতে, আজকেই যদি এক্সপোর্ট পারমিশন বন্ধ হয়ে যায়, কেজিতে কমপক্ষে 30 টাকা থেকে 35 টাকা ডাউন হয়ে যাবে। সরু চিনিগুড়া ও কালিজিরা চাল উৎপাদনে আরেক প্রসিদ্ধ জেলা নওগাঁ। এ জেলার বাজারেও কেজিতে দাম বেড়েছে 80 টাকা পর্যন্ত। ব্যবসায়ী ও চালকল মালিক সমিতির নেতারা মনে করছেন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বেশি দামে চাল কিনে প্যাকেটজাত করায় তার প্রভাব পড়ছে খোলা বাজারে। সরকারের আতপ চাল রপ্তানি বৃদ্ধির সিদ্ধান্ত একটি কারণ। কষ্টকর হয়ে গেছে এখন সাধারণ মানুষের জন্য। আতপ চাল তো অনেক দূরের বিষয়, ওটা এখন 200 টাকা কেজি। সরকার সিদ্ধান্ত দিয়েছে 1 কেজি চাউল সর্বনিম্ন $1.6 এই চাউলটা রপ্তানি করা যাবে না। সে কারণে এই চাউলের মূল্যটা বৃদ্ধি পেয়েছে। কুষ্টিয়া জেলাতেও 1 লাফে 60 থেকে 70 টাকা বেড়েছে চিনিগুড়া সহ সরু আতপ চালের দাম। প্যাকেট চালের দাম উঠেছে 230 টাকা পর্যন্ত। বর্তমানে সরবরাহ কম এবং রপ্তানিকারক বিভিন্ন কোম্পানির অতিরিক্ত মজুত করাকে এই পরিস্থিতির কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। চিনিগুড়া চালের আকাশ ছোঁয়া দামে নাজেহাল ক্রেতারা। 200 টাকা কেজি করে কেনা লাগতেছে। এখন মধ্যবিত্তদের জন্য তো এটা আসলে অনেক অ্যামাউন্ট হয়ে যাচ্ছে না। পোলা চালে ভাত খাওয়া ভুলেই যাবে, এভাবে বাড়লে তো সাধারণ মানুষ খাইতে পাবে না। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে 4 জনের প্রাণহানি। মাইজদিতে ট্রিপল মার্ডার মামলায় 3 জনের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে তার গাড়ি বহরে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন
কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আমির হামজা দুপুরে কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে আমির হামজা অভিযোগ করেন, গতকাল সন্ধ্যায় গণসংযোগ শেষে ফেরার পথে কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড়ে গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা অতর্কিতে তার গাড়িবহরে হামলা চালায়। এটি গণ অধিকার পরিষদের সন্ত্রাসীদের পূর্ব পরিকল্পিত হামলা মন্তব্য করে হামলার মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এক্ষেত্রে পুলিশ প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান আমির হামজা। সংবাদ সম্মেলনে কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেন এবং জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক সহ জামাতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যেগুলো পূর্ব পরিকল্পিত এবং সবগুলো সন্ত্রাসী কাজ। আমাকে মেরে ফেলার হুমকি ফেসবুকে দিয়েছে। কয়েকজনের ভিডিও ফুটেজে যাদের নাম এসেছে, আমি রাত্রে যেয়ে ভিডিও ফুটেজ দেখে এবং যাদের ছবি সামনে আমার গাড়িতে হামলা করার, আমার কাঁচ ভেঙে দেওয়ার, ইট মারার, এমনকি সে পাথরও গাড়িতে এখন পড়ে আছে। 3টা কাঁচ ভেঙে গিয়েছে অলরেডি। এইগুলো দেখে আমি মামলা দিয়েছি। জেলার প্রশাসন নিষ্ক্রিয় এবং তারা ব্যর্থ। বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। দেশীয় কাঁচামরিচের সরবরাহ বেড়েছে, ফলে 2 দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম আরও 1 দফা কমেছে। হিলি বাজার সূত্রে জানা গেছে, 2 দিন আগেও প্রতি কেজি দেশীয় কাঁচামরিচ 90 থেকে 100 টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে তা কমে মাত্র 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর আগে দাম বাড়তে 280 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল দেশি কাঁচামরিচের কেজি। বর্তমানে ভারত থেকে আমদানি হওয়ায় দেশীয় কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে এসেছে। বেনাপোল ও শার্শার বিভিন্ন বাজারে কাঁচামরিচের দামও অর্ধেকের নিচে। 1 সপ্তাহ আগেও এসব বাজারে 300 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হয়েছে। ভারত থেকে আমদানি করা মরিচের চালান বন্দরে ঢোকার পর দাম অর্ধেকে নেমে এসেছে বলে জানান বিক্রেতারা। কাঁচামরিচের দাম কমায় খুশি, স্বস্তি ফিরেছে ক্রেতা সাধারণের মাঝে। রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় একটি পিকআপ উল্টে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। তাদের অবস্থা আশঙ্কাজনক। মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র জানান, ভোর 5:30টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙামাটি খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মেঘরানী চাকমা, সান্ত্বনা চাকমা, শোভা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান কুতুকছড়ি বাজারে যাওয়ার পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ভ্যানটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনা সদস্যরা যাত্রীদের উদ্ধার করে দ্রুত রাঙামাটি হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত জ্ঞান বিকাশ চাকমা এবং সুমন চাকমার অবস্থা আশঙ্কাজনক। নোয়াখালীর মাইজদীতে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড এবং আরও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ শওকত আলী এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বেগমগঞ্জ উপজেলার ওমর নাসির সাজু, ওমর শরীফ সুলতান এবং মোহাম্মদ সৌরভ। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন কুদ্দুসুল্লাহ, ফিরোজ মাহমুদ বাপ্পি ও হারুনুর রশিদ বাবুল। 2016 সালের 21 মে নোয়াখালী সরকারি কলেজ হোস্টেলের পুকুরে কুকুরকে গোসল করানো নিয়ে স্থানীয় বাসিন্দা রাজীব ও সৌরভের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনা নিয়ে সালিশ মীমাংসার কথা থাকায় সন্ধ্যায় রাজীব তার 2 বন্ধু ওয়াসিম ও ইয়াসিনকে নিয়ে কলেজের পুরাতন ক্যাম্পাস এলাকায় যায়। সেখানে তাদের উপর এলোপাথারি গুলি চালায় আসামি সাজু, সৌরভ ও সুলতান। এতে ঘটনাস্থলেই রাজীব নিহত হন। আহত ওয়াসিম ও ইয়াসিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঢাকা থেকে বরগুনায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে পায়রা নদীতে নিখোঁজ রয়েছে স্কুল ছাত্রী জুঁই আক্তার। তাকে উদ্ধারে অভিযান চলছে। স্বজনরা জানান, 10ম শ্রেণীর শিক্ষার্থী জুঁই রাজধানীর মিরপুর এলাকার জনি চৌধুরীর মেয়ে। ছুটিতে ঢাকা থেকে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল সে। সকালে পরিবারের সদস্যদের সঙ্গে লতাকাটা এলাকায় পায়রা নদীতে গোসল করতে নামে জুঁই। সাঁতার না জানায় এক পর্যায়ে জোয়ারের পানির স্রোতে নদীর গভীরে তলিয়ে যায়।
স্বজন ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও সন্ধান মেলেনি। খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিস ও বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব 11। গতরাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাঠের পুল এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত উদ্ধার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ভবনটিতে ছিনতাই ও মাদকের আড্ডা হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে তথ্য পাওয়া যায়। তাদের উপস্থিতির টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে একটি টাইপ 54 পিস্তল, একটি ম্যাগাজিন, 4টি সিসি ক্যামেরা, 2টি গুলি এবং একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তলটি জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল। উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। একটি অন্যরকম সংবাদ দিয়ে শেষ করছে দেশের খবর। 2002 সালে এসএসসি পরীক্ষায় ফেল। অভাবের সংসারে চাহিদা মেটাতে নানা কাজে কেটে গেছে দীর্ঘ 24টি বছর, তবে মন থেকে মুছে যায়নি শিক্ষা অর্জনের তৃষ্ণা। অবশেষে 45 বছর বয়সে এসে সব বাধা পেরিয়ে কারিগরি বোর্ডের অধীনে জিপিএ 4.62 পেয়ে এসএসসি পাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের নাসিমুল। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাঘাট উপজেলার তিলকি গ্রামের মোহাম্মদ নাসিমুল। জন্ম 1982 সালে। 3 সন্তানের জনক। পেশায় কাঠমিস্ত্রি ও ফার্নিচার কারিগর। সন্তানদের পড়াশোনা এবং সংসারের খরচ সামলাতে দিনভর পরিশ্রম করেন, কিন্তু শিক্ষার তীব্র আকাঙ্ক্ষা তার ভেতরে ছিল সবসময়। একসময় প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য হলেও শিক্ষাগত যোগ্যতার কারণে সভাপতি হতে পারেননি। সেই ব্যর্থতা ও ক্ষোভ থেকেই নতুন করে পড়াশোনা শুরু করার জেদ চাপে মনে। 2024 সালে রাজশাহী কমার্স কলেজের ভোকেশনাল শাখার অধীনে 9ম শ্রেণীতে ভর্তি হয়ে যান। আমি কাজও করব, লেখাপড়াও করব, যে আমি সার্টিফিকেট অর্জন করব। তখন থেকে আমি শুরু করি লেখাপড়ার আন্দোলন। এসএসসি পরীক্ষা দিয়ে আল্লাহ দিলে আমার রেজাল্ট খুব সন্তুষ্টজনক হয়েছে। নাসিমুলের এই অদম্য লড়াই সহজ ছিল না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফার্নিচারের নকশা ও মেশিনের কাজ শেষ করে রাতের 12টা থেকে 1টা পর্যন্ত শ্রমিক ইউনিয়নের অফিসে বসে পড়াশোনা করতেন তিনি। সন্তানদেরও পড়াশোনা করাচ্ছেন। এই বয়সে যে ম্যাট্রিক পাস করবে এটা ধারণাই কেউ ছিল না। যতদূর পারবা তুমি চেষ্টা চালাও, আর আছি পাশে, আমরা সহযোগিতা করব। ভালোই লাগছে যে এই বয়সে এসে উনি একটা ভালো মানের রেজাল্ট করেছে। নাসিমুলের এই অসামান্য অর্জনে খুশি পরিবার, গ্রামবাসী থেকে শুরু করে পুরো উপজেলাবাসী। ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য তিনি এখন এক জীবন্ত অনুপ্রেরণা। এই বয়সে তিনি যে পড়াশোনাটাকে ধরে রেখেছেন বা করতেছেন, এটা সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ একটি দিক। তাকে দেখে যদি অন্যরাও এইভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে তাহলে খুবই ভালো হয় আর কি। এটা আমাদের সমাজের জন্য একটা অনুপ্রেরণামূলক একটা বার্তা। আমাদের যে বর্তমান প্রজন্ম তাদের কাছে এটা শিক্ষণীয় একটা বিষয়। উনি পড়াশোনা করতে চান, চালিয়ে যেতে চান এবং এই বিষয়ে আমাদের সহযোগিতা চেয়েছেন। আমাদের উপজেলা প্রশাসন থেকে ওনার প্রতি সর্বোচ্চ সহযোগিতা সর্বক্ষেত্রে থাকবে। উচ্চ মাধ্যমিক পেরিয়ে ভবিষ্যতে ডিগ্রি অর্জনের স্বপ্ন দেখছেন অদম্য যোদ্ধা মোহাম্মদ নাসিমুল। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসি সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রাজপথে বিশৃঙ্খলা রুখে দিতে হবে আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে AI প্রযুক্তির অটো জরিমানা।
হঠাৎ করে আকাশ ছোঁয়া চিনি গুঁড়া চালের দাম 1 মাসে কেজিতে বেড়েছে 70 টাকা। আমদানির ফলে কমছে কাঁচামরিচের দাম, জনমনে স্বস্তি। রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে 4 জনের প্রাণহানি। মাইজদীতে ট্রিপল মার্ডার মামলায় 3 জনের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন। এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।